শারদোৎসবের প্রস্তুতি পুরসভা যে আগ্রহে নেয়, সরকার যে আগ্রহে নেয়, শারদোৎসবের আগে বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি তার যদি খণ্ডাংশও থাকতো তাহলে হয়তো আজকের এই 10 জন সহনাগরিকের মৃত্যুর মিছিল সেটা হচ্ছে আমরা এড়াতে পারতাম। এই কারণের জন্য বলছি যে আমফান এবং ইয়াসে এরকমই একটা সন্ধ্যেবেলায় আমরা এই আলোচনা করতাম যে যেখানে দাঁড়িয়ে শহরের বিদ্যুৎ পরিকাঠামো ঝড়ে সেই সময় গাছ পড়েছিল, তার থেকে সেই ছেঁড়া তারে এবং জল জমায় সেখানে ইলেকট্রিকিউটেড হয়ে মারা গেছে। এবং গতকাল রাত্রের বৃষ্টির চরিত্রটা ছিল একদম অন্যরকম, বৃষ্টি প্রচুর হয়েছে কিন্তু ঝড় হয়নি। ফলে সত্ত্বেও সকালবেলায় ভোরের আলো ফুটতে না ফুটতে একের পর এক মানুষ যখন ইলেকট্রিকিউটেড হয়ে মারা যাচ্ছেন তখন বুঝতে হয় যে কতটা অরক্ষিত একটা নাগরিক পরিকাঠামো নিয়ে এই শহরে আমরা বাস করছি। ফলে এটা পয়েন্ট নম্বর 1। পয়েন্ট 2 হচ্ছে যে আমাদের শহরে এই বিদ্যুৎ সংযোগের দায়িত্বে আছে যে একটি বেসরকারি সংস্থা সিএসসি। ফলে সেই তারা হচ্ছে আমফানের সময় যেভাবে ফেল করেছিল, কথা ছিল তখন মেয়র বা প্রশাসনের বলেছিলেন যে শিক্ষা নেবেন এই ঘটনা থেকে। কার্যত এই 5 বছরে যে কোনো শিক্ষা নেওয়া হয়নি সেটা আবার এই 10 জন মানুষের মৃত্যু প্রমাণ করলো। আমি বলছি এই শহরে বিদ্যুতের দাম ভারতবর্ষের মেগাসিটিগুলোর মধ্যে যদি তুলনা করেন অন্যতম উঁচু, সবচেয়ে বেশি দাম। আর যদি সুরক্ষার প্রশ্ন বলেন, সেফটির প্রশ্ন বলেন, সেটা হচ্ছে অন্যতম ওয়াস্ট। ফলে এই ওয়াস্ট সেফটি, ওয়াস্ট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে হচ্ছে যে পাওয়ার ডিস্ট্রিবিউশন চলছে আমাদের হচ্ছে একটা মেগা সিটিতে। এইটাই এখন দায় চাপিয়ে সরকার পেরোতে পারেন না। আপনারা দায় নিয়ে আলোচনা করছিলেন, আমি বললাম দায় একটা শহরকে নিরাপদে রাখা সেই শহরের পুরো প্রশাসনের। নগর উন্নয়ন দপ্তর রয়েছে। ফলে পুরো প্রশাসন যদি ব্যর্থ হয় এই নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে, তাহলে হচ্ছে যে বেসরকারি সংস্থার দায় দিয়ে পার পেতে পারেন না। কারণ বলছি যে এই কোঅর্ডিনেশনটা কেন থাকবে না? তখনও আমি বলছি যে আমফানের সময়, ইয়াসের সময় বলা হয়েছিল কোভিডে লোক আসেনি তাই গোটা অফিস তাদের খালি ছিল সিএসসি, সেই কারণে হচ্ছে যে বিপর্যয় মোকাবিলায় নামাতে পারেনি। কিন্তু এখন তো সেটা ছিল না। আমি বলছি এতৎ সত্ত্বেও বিপর্যয়ের পূর্ব প্রস্তুতি থাকা সত্ত্বেও এইটা হচ্ছে প্রশ্ন যে আগাম প্রস্তুতি কতটা ছিল। আমি সুদীপ রাহার কাছে এখানে আসবো। এটা তো একেবারে আবহাওয়া দপ্তর এখন অনেক নিখুঁত পূর্বাভাস দিয়ে থাকে যে এই রকম ভারী বৃষ্টিপাতের সম্ভাব্য আশঙ্কা রয়েছে, তাহলে কেন আগাম প্রস্তুতি নেওয়া হলো না? আর এই যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, আমি বলছি সুদীপ এই রাজ্যে এই শহরে যারা রাস্তায় বেরোন প্রত্যেকে জানেন যে শহরে একাধিক জয়েন্ট বক্স এরকম খোলা অবস্থায় পড়ে থাকে, বিদ্যুতের তার বেরিয়ে থাকে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাইম এন্ড এগেন এই উদ্বেগ নিয়ে সতর্ক করেছেন শহরবাসীকে। তাহলে কেন সেই নজরদারি হলো না? এর আগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে, কেন সেখান থেকে শিক্ষা নিয়ে এতগুলো প্রাণহানি ঠেকানো গেল না? সুদীপ, দেখুন, আমি প্রথমেই বলবো যারা প্রাণ হারিয়েছেন উৎসবের মরশুমে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা সর্বতোভাবে আমাদের সরকার তাদের পাশে আছে, কিন্তু সিএসসিকে অবশ্যই এটার দায় নিতে হবে। সিএসসি এই দায় এড়িয়ে যেতে পারে না, তার কারণ পুরো মেনটেনেন্সের দায়িত্বটাই সিএসসির। এবং এখানে সিপিএমের প্রতিনিধি এত কথা বলছেন, আমি একটু স্মরণ করিয়ে দেব, উনি আমফান পর্যন্ত গেলেন, আয়লা পর্যন্ত গেলেন না। কলকাতা শহরের কলকাতা পৌর সংস্থার মেয়র যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তখন আয়লার সময় তিনি কর্পোরেশনের অধিবেশনে বসে চোখ বন্ধ করে ঘুমোচ্ছিলেন, রাস্তায় বেরোননি। আজকে কলকাতার মেয়রকে আমরা দেখেছি তিনি নিজে রাস্তায় নেমেছেন, বিপর্যয় মোকাবিলা দপ্তরের সাথে তিনি নিজে হাত মিলিয়েছেন। আমি আরও স্মরণ করিয়ে দেব 1989 সালে যে সিএসসির বিরুদ্ধে সিপিএম আজকে এত বড় বড় কথা বলছে, 89 সালে সিএসসি কে এনেছিল সিপিএম। আমি বলছি তোমার বক্তব্য সুদীপ, এই মৃত্যুর দায় সিএসসি এড়াতে পারে না, তাই তো তোমার বক্তব্য? অবশ্যই মামলা করেছো? অবশ্যই না, সেটা এফআইআর করেছো? সরকার আপনি কি করে এখানে বসে এক্ষুনি আমরা না সিএসসি যদি দায়ী হয় তার জন্য এফআইআর করবে না? অবশ্যই হবে, হবে তো? অবশ্যই হবে, অবশ্যই হবে। এবং এই পরিবারগুলোকে বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ক্ষতিপূরণের দায়িত্ব কিন্তু সিএসসি কে নিতে হবে। সিএসসি এই দায় এড়িয়ে যেতে পারবে না সরকারের উপরে। এবার আমি আপনাকে বলি যে বৃষ্টিটা যে বৃষ্টিটা হয়েছে কয়েক দশকে এই বৃষ্টি হয়নি। ৭৭ সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসবার পরে তখন ৩৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। পূর্বাভাস ছিল তো, আগাম ব্যবস্থা নেওয়ার দায়িত্ব না অবশ্যই আগাম ব্যবস্থা। এবার আপনি আমাকে বলুন, যখন বৃষ্টিটা হওয়ার পরে সেই জলটা তো আমাদের কোথাও ফেলতে হবে। গঙ্গার ড্রেজিং দায়িত্বটা কার? রাজ্য সরকারের নয়। ফারাক্কার ড্রেজিং দায়িত্বটা কার? রাজ্য সরকারের নয়। নদীর পরিকাঠামোর দায়িত্বটা সম্পূর্ণ কেন্দ্রের সরকারের। গঙ্গা যখন জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, সেই জায়গায় রাজ্যের সরকার বারবার বলা সত্ত্বেও ওরা মুখে বলে নমামি গঙ্গে, আসলে বাংলায় গঙ্গার ড্রেজিং এর কোনো কাজ বিজেপির সরকার আজ পর্যন্ত করেনি। আমি এখানে একটু মনে করিয়ে দিই সুদীপ, যে ডিবিসি বক্তব্য হচ্ছে যে কলকাতায় কোনোভাবেই এই ড্রেজিং এর ফলে কলকাতায় যে সমস্যা তৈরি হয়েছে তা কিন্তু একেবারেই নয়। সারা বাংলার ফ্লাডটা ডিবিসির কারণে হচ্ছে।
সারা বাংলার ফ্লাড ডিভিসির কারণে হচ্ছে, ডিভিসি দায় এড়িয়ে যেতে পারে। নমামি গঙ্গে প্রজেক্টের কি হলো? জল কি কলকাতায় ঢোকে? আরে ডিভিসির জল কলকাতায় ঢোকে না, সারা রাজ্য অন্যান্য জায়গাগুলোতে কি হয় যখন বন্যার সময়? আমি ওভারঅল বলছি, তার মানে কেন্দ্রের সরকার বাংলা সহ কলকাতাকে ডিভিসি কিন্তু একেবারে এই যুক্তি উড়িয়ে দিয়েছে। সহ কলকাতাকে আমি শঙ্কুদের পন্ডার কাছে আসবো, আপনারা এটা একটু বলুন, এবার শঙ্কুকে আমি বলতে দেব, সেটা হচ্ছে ডিভিসি জল ছাড়লে যখন এ রাজ্য প্লাবিত হয় তখন ম্যানমেড বন্যা যাবতীয় দায় হয় ডিভিসির। আবার কলকাতায় যদি 5 ঘন্টা ভারী বৃষ্টির জন্য এইরকম বন্যা পরিস্থিতি হয় তার দায়ও কিন্তু শঙ্কু কেন্দ্রকে নিতে হবে, তার দায় হচ্ছে 15 বছর ডিভিসি ড্রেজিং না হওয়া। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আগে তৃণমূল ঠিক করে নিক দায়টা কার উপরে দেবে, কারণ নিজের দায় থেকে বাঁচবার জন্য কখনো সিএসসি, কখনো ডিভিসি, হ্যাঁ কখনো আমি তো একদম সরাসরি গঙ্গার গোমুখকে দায়ী করতে পারলে ভালো হয়। ওখান থেকে জল কেন উৎপন্ন হচ্ছে, যার জন্য এই বন্যা হচ্ছে, এই জন্য এসব দিলেও হয়। বৃষ্টি কেন হচ্ছে এই দাবিও আসতে পারতো। আমি এই প্রসঙ্গে যেতে চাই না, আমি কয়েকটা টেকনিক্যাল পয়েন্ট আজকে রাখতে চাই আপনাদের সামনে। দেখুন, কলকাতা শহরে আমরা যারা বেসরকারি সংস্থা থেকে বিদ্যুৎ নিই, আপনারা লক্ষ্য করে দেখবেন যদি কখনো এই বেসরকারি সংস্থার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ ওঠে তাহলে আমাদের কোনো সেকেন্ড অপশান নেই, আমরা অন্য কোনো এজেন্সির কাছ থেকে বিদ্যুৎ নিতে পারবো না। তাহলে ভারতবর্ষে আইন আছে যে সাধারণত এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্টের ক্ষেত্রে এসেন্সিয়াল কমোডিটিসের মনোপলি বিজনেস কাউকে করতে দেওয়া উচিত নয়। আজকে মুখ্যমন্ত্রী সুমন দেকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়ে বলেছেন এই পুরো দায়টা সরাসরি সিইএসসি। তাহলে আপনি 13 বছর ক্ষমতায় আছেন, সিপিএম ভুল করেছিল, আপনি গ্লোবাল টেন্ডারিং করে কলকাতার বিদ্যুৎকে পাবলিকের কাছে আরো সহজভাবে 4টে কোম্পানিকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছেন না কেন? কোন ইন্টারেস্ট আছে আপনার? কত টাকা উনি তৃণমূল কংগ্রেসের ফান্ডে দেন, যার জন্য আজকে সঞ্জীব গোয়েঙ্কাকে আপনাকে ফোনে এক প্রকার অনুরোধ করতে হয়, কান্নাকাটি করতে হয়। এখনো পর্যন্ত যে সাধারণ মানুষগুলো মরে গেল সেই কেন্দ্র থেকে উদ্দেশ্য করে কলকাতা পুলিশ কমিশনারকে বলেননি আপনি এফআইআর করুন? নাকি আপনার সন্দেহ আছে ববি হাকিম, আমায় মার্জনা করবেন, আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করি না, কিন্তু আমায় কে যেন বললেন একটা লোকাল ইন্টারভিউতেও দেখলাম যে ববি হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম, ওদের এখন তৃণমূল যুব নেত্রী, উনি তো সিএসসিতে কাজ করেন, মোটা টাকার মাইনে ম্যানেজমেন্টে আছেন। তাই কি ববি হাকিম হচ্ছে ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না? তাই কি সিএসসির বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না? তাই কি সাধারণ মানুষরা মরছেন অথচ অ্যাডমিনিস্ট্রেশন এরা বসে বসে দেখতে ধরুন এই 7 জনের মধ্যে 4 জন তো ভাই রাজ্য পুলিশের। অরূপ বাবু কি সুরুচির সঙ্গে ব্যস্ত? বিদ্যুৎ মন্ত্রী, তাকে তো আজকে সারাদিন ছবি তোলার মতো ববি হাকিমের মতো গামলা নিয়েও দেখলাম। বিজেপি আমার প্রশ্ন সরাসরি দিয়েছে, আরে বিজেপির কাছে সঞ্জীব আপনার বিজেপি কত দিয়েছে আমরা একটু দেখাবো, আমরা দর্শকদের সামনে সেই প্রতিবেদনও তুলে ধরবো যে সল্ট লেকে কিভাবে একেবারে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা কেন আমরা দেখাবো। সেই প্রতিবেদন আপনাদের সামনে রাখবো যে কোথায় কোথায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, কি কারণে, মেয়র কেন এই ব্যবস্থা নিলেন। কিন্তু তার আগে সুদীপের রিয়াকশন, যে কথা শঙ্কু বলছি। আমি বলবো যে মুখ্যমন্ত্রী আমার এখনো শেষ হয়নি, আমি এখনো শুনতে চাই, আমি তোমার কাছ থেকে জানতে চাই। তুমি দারুণ বলছো, আমি একবারে চুপ করে থাকবো। আমার শুধু দুটো প্রশ্ন তোমার কাছে। দেখো সুদীপ, তুমি লক্ষ্য করে দেখবে যে কালকে 4টের পর থেকে ববি হাকিমকে অ্যাক্টিভলি দেখা গেল, অথচ তুমি দেখো যে আবহাওয়া দপ্তর 7 দিন আগে নয় 4 দিন আগে জানিয়েছেন যে ভাই আজকে গতকালকে জরুরি অবস্থায় বৃষ্টি হতে পারে বেশি করে। ওনার কন্ট্রোল রুমে রাত থেকে উনি ছিলেন না, 300 মিলিমিটার বৃষ্টি, কোনো অ্যারেঞ্জমেন্ট তুমি ছেড়ে দাও।